আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মন্ত্রণালয়ের অতি জরুরি বিষয়গুলো 7 দিনের মধ্যে উপস্থাপন করতে সচিবদের প্রধান উপদেষ্টার নির্দেশ। রেল, জ্বালানি এবং কৃষি সেবা দ্রুত সচল করার তাগিদ। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দেবে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। কাজে ফিরেছে পুলিশ। 7 দিনের মধ্যে লুট করা সব অস্ত্র জমা দেবার নির্দেশ। আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। বিচার বিভাগে শৃঙ্খলা ফেরানো এবং সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি প্রধান বিচারপতির। জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা। এবং দেশকে আবারও অস্থিতিশীল করতে সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম গুজব ছড়াচ্ছে, মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মন্ত্রণালয়ের অতি জরুরি বিষয়গুলো 7 দিনের মধ্যে উপস্থাপন করতে সচিবদের প্রতি নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবদের সাথে বৈঠকে তিনি বলেন, রেল, জ্বালানি এবং কৃষি সেবা দ্রুত সচল করতে হবে। 28 থেকে 42 ব্যাচের বিসিএস ক্যাডারদের বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। আরও জানাচ্ছেন আপিল মাহমুদ। নিজের অধীনে থাকা 25 মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চলা প্রায় 2.5 ঘন্টা বৈঠকে মন্ত্রণালয়গুলোর কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সচল করার নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে নিজ কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী। যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা 7 দিনের মতো একটা বিষয় আছে, যে 7 দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে, যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে, সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয় নির্দেশনা জন্য। কিন্তু যেগুলো মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেগুলো নিষ্পত্তি করা যাবে, এমন বিষয়গুলো যেন মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেন নিষ্পত্তি করা হয়, এই বিষয়টা নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের শাসন আমলে বিসিএস ক্যাডারদের মধ্যে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের বিষয়টি সহানুভূতির সাথে দেখা হচ্ছে বলেও জানান এ সচিব। ওভার দ্য লাস্ট 50 to 60 ইয়ার্স যে সকল বিসিএস এর ব্যাচের যে পদোন্নতি হয়েছে, সেই পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের সবগুলো এসএসবির মাধ্যমে আমাদের সকল ব্যাচের যারা প্রমোশন পাননি তাদের বিষয়গুলো আমরা এই বিষয়গুলোকে এখন সামনে এগিয়ে নিয়ে যাব দ্রুততম সময়ের মধ্যে। যারা বিসিএস এর যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশন থেকে 28 থেকে 42 ব্যাচের, তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। আমরা আশা করছি আমরা আগামী কাল বা পরশুর মধ্যে এই বিষয়ে আমরা একটা সুস্পষ্ট একটা প্রতিক্রিয়া দিতে পারবো। চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে বৈঠক হয়নি বলেও জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এটা যেটা একটা বিশেষ সময়। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর জামাত ইসলামীর আমির জানান, সহিংসতা ষড়যন্ত্র দমনে সরকারকে সহযোগিতা করবে জামাত। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির 8 সদস্য। প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পর বাইরে এসে বিএনপি মহাসচিব জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতেই সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টির ষড়যন্ত্র চলছে, তা একসাথে মোকাবেলা করা হবে। প্রত্যাশিত নির্বাচন আয়োজনে যে সময় প্রয়োজন তাও দেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। এতগুলো ছাত্রীকে হত্যা করা, শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও
তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি যে এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। আমরা মনে করি যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়, যেটা একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি। পরে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। অন্তর্বর্তী সরকারের সব কাজে জামাতের সমর্থন থাকবে বলে জানান তিনি। জামাত নিষিদ্ধের প্রশ্নের উত্তর দেন তিনি। আন্দোলন যখন তুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুরূপ করছে। সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করতো, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে, এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? এটা আমাদের দায়িত্ব না। প্রথম দিনে বিএনপি, জামাত ছাড়াও গণ অধিকার পরিষদ ও এবি পার্টির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। থানাগুলোতে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা, শুরু হয়েছে পুলিশিং কার্যক্রম। ট্রাফিক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ওয়্যারলেস যোগাযোগ চালুর পাশাপাশি সড়কে কাজ করছে পুলিশ এবং শিক্ষার্থীরা। সারা দেশে 639টি থানার মধ্যে 599টিতে কার্যক্রম শুরু হয়েছে। এদিকে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ভয়, আতঙ্ক আর উদ্বেগ কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সড়কে দেখা দিয়েছে চিরচেনা যানজট, যা নিয়ন্ত্রণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন পুলিশ সদস্য এবং শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণে আসা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ছাত্র জনতা। এরই মধ্যে চালু হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের কেন্দ্রীয় ওয়্যারলেস যোগাযোগ। ফলে নগরীর কোন পয়েন্টে বেশি যানজট, সেই পয়েন্টের সাথে যোগাযোগ করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যাচ্ছে। সবকিছু যেহেতু স্বাভাবিকের পথেই, তো এর জন্য যানজটটা একটু বেশি। সন্ধ্যা পর্যন্ত আমরা দেখবো যে বিভিন্ন পয়েন্টে কিভাবে ট্রাফিক পুলিশরা আসছে, এটার উপর নির্ভর করতেছে যে আমরা আগামী দিন থেকে আমরা আমাদের কার্যক্রম করব কিনা। সব পয়েন্টে সবার সাথে যোগাযোগ করতে পারতেছি এবং রাস্তার অবস্থা মোটামুটি ভালো। ছাত্র ভাইরা আমাদেরকে হেল্প করতেছে। পুলিশের সব সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তাই থানাগুলোতে দল বেঁধে এভাবেই কাজে যোগ দিতে ছুটে আসছেন পুলিশ সদস্যরা। এতে রাজধানীর থানাগুলোয় গতি পেয়েছে পুলিশিং সেবা। সাধারণ ডায়েরি এবং অন্যান্য সেবা নিতে পেরে খুশি নগরবাসী। জিডি করার জন্য আসছি, তো এসে কার্যক্রমটা আজকেই আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ সেবা পাচ্ছি, তারা খুব সুন্দরভাবে কাজ করতেছে। পুলিশ কর্মকর্তাদের আশা 2-1 দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। কম সময়ের মধ্যে সিনিয়র স্যারদের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে আমরা সম্পূর্ণভাবে আমাদের যে পুলিশিং কার্যক্রমটা সেটা আমরা শুরু করতে পারবো বলে আশা রাখি। এদিকে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। পরে গণমাধ্যমকে তিনি বলেন, আন্দোলনে নিহত অনেকের শরীরে নিষিদ্ধ অস্ত্র থেকে ছোঁড়া বুলেট মিলেছে। দেখলাম তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে, সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। আর যদি ভালো চান, আমি অফার করছি এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন 7 days। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই, তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ লাগবে এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কি হবে বলতে পারবো না। আপনারা থানায় দেন, জমা দেন, নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন। কারা অবৈধ অস্ত্র ব্যবহার করছে সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বাইরের কোনো শক্তির নিয়ন্ত্রণে নেই। ব্রিফিংয়ে মোট 7টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে যোগ দেন ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া, কানাডা সহ মোট ৭টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতিতে বাইরের কারো নিয়ন্ত্রণ নেই। উপদেষ্টা পদে দায়িত্বপ্রাপ্তরাই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কাজ করছেন। এ সময় ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এর প্রভাব পড়বে না। কোনো ধরনের ভায়োলেন্স এবং যে মানুষের ক্ষতি করা, আগুন দেওয়া, অত্যাচার করা, কোনোটাকেই কোনো কারণেই সেটাকে অজুহাত যাই থাকুক না কেন সেটাকে টলারেট করা হবে না। এখন যে সিচুয়েশন চলছে, আগামী 1 মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব, যে এটাকে লাইনে নিয়ে আসা, নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জীবনযাপন যেন শুরু করতে পারে, অর্থনৈতিক কর্মকাণ্ড যেন শুরু হয়, এটা হলো আগামী 1 মাসের কাজ। দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে। এ সময় বিদেশি কূটনীতিকরা নির্বাচিত সরকারে যুবকদের প্রতিনিধিত্ব আশা করছেন বলেও জানান এই উপদেষ্টা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। বিশৃঙ্খলা না করে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গুছানোর পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, চাইলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। সংবিধান সংশোধনের ইঙ্গিত দেন তিনি। সচিবালয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন নেতার সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে গিয়ে আওয়ামী লীগকেও ডুবিয়েছেন বলে মনে করছেন অনেকেই। তবে তার পক্ষে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে দলটির সমর্থকরা। পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ব্যবহারের অভিযোগ উঠেছে। তাদের কয়েকজন নেতার সাথে বৈঠক শেষে ষড়যন্ত্র না করে আওয়ামী লীগকে দল গোছানোর দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন, নাগরিকত্ব তো কারো যায়নি। আবার মনে করেন যে আমি জাতীয় পার্টির লোক। জাতীয় পার্টির কি দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন? হোসেন মোহাম্মদ এরশাদ জেলের মধ্যে চলে গেছে, এইটাই ছিল সিম্বল। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, তবে রাজনৈতিক দলগুলোর জন্য পলিটিক্যাল অ্যাক্ট তৈরি করা হবে। সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার। আমাদের রেকমেন্ডেশনে থাকবে যে কনস্টিটিউশনটাই যদি কখনো হাত লাগানো হয়, কারণ কনস্টিটিউশনে হাত লাগাতেই হবে অনেক বিষয়ে। আমরা ডিক্টেটরশিপ চাই না, হ্যাঁ, আমরা জবাবদিহি সরকার চাই। আমার ওয়ান অফ দি মিশন যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, এটা আমি এখানে বসবো, আমরা একটা তৈরি করব, দরকার হলে বাইরে থেকে করব। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। সংখ্যালঘুদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কথা দিচ্ছি, আমি খুঁজে বের করব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। আপিল বিভাগের এজলাস কক্ষে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সতর্ক করেন, বিচারক এবং বিচার সংশ্লিষ্ট কেউ অসৎ আচরণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ এবং জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রীতি অনুযায়ী দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে সংবর্ধনার আয়োজন করে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষে বেলা 11টার দিকে আসেন প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এর আগে আইনজীবীদের উপস্থিতিতে ভর্তি হয়ে যায় এজলাস কক্ষ। জায়গা না পেয়ে অনেক আইনজীবী বাইরে দাঁড়িয়ে থাকেন। শুরুতে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুজনেই কথা বলেন বিচার বিভাগের সিন্ডিকেট নিয়ে। এছাড়া বিগত সময়ের বিভিন্ন হয়রানি ও গায়েবী মামলা নিয়েও কথা বলেন তারা। আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, মিথ্যা মামলা বন্ধ করা, ভবিষ্যতে এবং আগের গায়ে মিথ্যা মামলা, গুম খুম সবগুলার বিচার আমরা হবে আশা করছি। সুপ্রিম কোর্টে নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণঅভ্যুত্থান। আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতাকে অভিনন্দন জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ ও অভ্যুত্থানের মাধ্যমে বিজয় এসেছে। বিচার বিভাগের শৃঙ্খলা, সুবিচার পাওয়া সবকিছু নিশ্চিত করারও আশ্বাস দেন নতুন প্রধান বিচারপতি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং উনি বলেছেন তাদের যে উদ্দেশ্য, আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা আশ্রয়স্থল হিসেবে উনি করে তুলবেন। নিম্ন আদালতের বিচারক এটা ওপেন বলেছে, আপনাদের পাশে আছেন। অ্যাট দি সেম টাইম দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে আগাবেন না। এদিকে 8 দিন পর কার্যক্রম শুরু হয়েছে সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের 8টি বেঞ্চে সীমিত পরিসরে বিচার কাজ চলবে। এদিন আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা। সকাল 7:15টায় প্রথমে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সকাল 7:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ছাড়ে বিচারপতিদের গাড়িবহর। পরে সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এদিকে 7 দিন বন্ধ থাকার পর আজ খুলেছে হাইকোর্ট বিভাগ। 8 বেঞ্চে সীমিত পরিসরে চলবে বিচার কাজ। গত শনিবার দুপুরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিন রাতে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। গতকাল তাকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান সহিংসতা পরিহার করে জনগণের জন্য রাজনীতি করতে দলগুলোর প্রতি আহ্বান জানান। ইনশাআল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে, রাজনীতি থাকবে, রাজনীতি থাকতেই হবে। সেখানে মানুষ তাদের কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জন ধ্বংস করতে প্রতি বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে রাজপথেই তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন মইনুল আহসান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব সহ দলের নেতাকর্মীরা।
ফুলেল শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ব্যবহারের বিনিময়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার প্রচারণাকে হাস্যকর বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বকওয়াজ নিজে যখন ব্যর্থ হন সেই তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোটা তাদের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা। ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য। মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের কারণে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে দেশ ছাড়তে হয়। পরে বিদেশে অনেকটা বিনা চিকিৎসায় তিনি মারা যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয়কে যারা নষ্ট করতে চায় তাদের পরিকল্পনা যে কোনো মূল্যে নস্যাৎ করা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। এ সময় যে সকল গণমাধ্যম এবং ব্যক্তি খুনিদের পুনর্বাসিত করার পরিকল্পনা করছেন তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলে হুঁশিয়ারি দেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার বিচারের জন্য মামলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুট এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। ব্যাংক থেকে 2 লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না, বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় নেতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার বাজারে। পর্যাপ্ত টাকার অভাবে অনেক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ডলার কিনতে পারছেন না, ফলে বিপাকে ক্রেতা এবং বিক্রেতা। দ্রুত সমস্যা সমাধানের দাবি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের। আরো জানাচ্ছেন তরিক ইসলাম। 2 দিন আগে সৌদি আরব থেকে ফিরে রাজধানীর দিলখুশা এলাকায় বৈদেশিক মুদ্রা বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন এই প্রবাসী। বিভিন্ন এক্সচেঞ্জ হাউস ঘুরে কম দামেও বিক্রি করতে পারছেন না রিয়াল। ওখান থেকে শূন্য আসছি 24 টাকা 25 টাকা ডলার সেল হচ্ছে। ওই পারপাসে আমি 2 ফ্রেন্ডে $10,000 আনছি। এখন আসার পরে কেউ দামই করতেছে না। এখন আমি হতাশাগ্রস্ত, কি করব? একই অবস্থা প্রয়োজনীয় ডলার বা বৈদেশিক মুদ্রা বিক্রি করতে আসা অধিকাংশ প্রবাসীর। এখানে আইসা কোনো ডলার সেলের কোনো অবস্থা না। ওখান থেকে যেভাবে ডলার আনছিল যে বাংলাদেশে নিয়ে আসলে হয়তো আমরা 23-24 টাকা বিক্রি করতে পারবো। তো হিসাব আছে ওখানে যেভাবে ক্রয় করা ডলারটা এখানে বাংলাদেশে এখানে 120 টাকা দিতে চাইছে, তাও এখন সেল করতে পারতেছে না। তাও এখন টাকা নেই। এরা বলতে আছে যারা মানি এক্সচেঞ্জ তারা বলতে আছে ব্যাংকে টাকা নাই। শুধু ক্রেতা নয়, বিপাকে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তারা। বিক্রি করতে আসে, আমরা তো আমাদের কাছে টাকা নাই, তো আমরা কিনতে পারি না। কারণ গত সপ্তাহে 1 লাখ টাকা করে আমাদেরকে ব্যাংক থেকে দিচ্ছে, মানে এই সপ্তাহে আরম্ভ করছে 2 লাখ করে টাকা। 2 লাখ টাকা কারেন্সি যদি কিনি, যদি আমি বিক্রি করতে না পারি তাহলে আমি আর তো কিনতে পারবো না। দ্রুত সব সমস্যার সমাধান ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা সবার। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নির্যাতন চালিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের নেতারা। ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নেতারা। রাজধানী শাহবাগে শান্তি সমাবেশে তারা বলেন, এসব ষড়যন্ত্রকারী থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে। আরো জানাচ্ছেন রাসনা দাস।
দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে শান্তির পথে আমরা বাংলাদেশি ব্যানারে শাহবাগে সমাবেশের আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীদের এক অংশ। সমাবেশে বিএনপি সমর্থিত নেতৃবৃন্দ সহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে আওয়ামী লীগ। যতবার তারা ক্ষমতায় আসছে তারা আপনাদের ব্যবহার করেছে, যতবার তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তখনও তারা আপনাদেরকে ব্যবহার করেছে। ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, কোনো রকম কোনো বৈষম্য হবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ জানিয়ে নেতারা বলেন, ধর্মের নামে কাউকে কোনো বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার ধর্মীয় সম্প্রদায় যারা আছেন, হিন্দু ভাই বোনরা যারা আছেন, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। এ সময় ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। দেশকে আবারও অস্থিতিশীল করতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু অনলাইন সংবাদ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ATN বাংলাকে দেয়া সাক্ষাৎকারে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং মাহিন সরকার আশ্বস্ত করেন, দেশে কয়েকটি স্থানে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের দিনাজপুরের বাড়িতে হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে যে খবর ছড়িয়েছে তা বড় ধরনের গুজব বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। বড় ভাই বাপ্পি দাসও ফেসবুকে লিখেছেন, যারা রাত জেগে অন্যের উপাসনালয় এবং বাসস্থান পাহারা দিয়েছেন তাদের প্রতি তার পরিবার কৃতজ্ঞ। বিবিসির এক প্রতিবেদন বলছে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট ছড়িয়েছে তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন পেজ বা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এসব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকারের সঙ্গে কথা বলে ATN বাংলা। বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেখানেও অ্যাকচুয়ালি সরকারগুলো তাদের মিডিয়ার উপর এই কন্ট্রোলটুকু করে। অসংখ্য সো কল্ড মিডিয়া রয়েছে, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে। আপনাদের যদি সেই সুযোগটুকু থাকে, যেটুকু আমরা সর্বোচ্চ নিশ্চিত করব, আপনারা আপনাদের জায়গা থেকে যদি স্বচ্ছ প্রচারণাটুকু চালান, তাহলে আমাদেরকে এই মিথ্যা দিয়ে কেউ আটকে রাখতে পারবে না এবং আমরা বিশ্বাস করি দিন শেষে সত্যেরই জয় হবে। ছাত্ররা সারা বাংলাদেশে যেটি করছে এটি অ্যাপ্রিসিয়েট অবশ্যই করতে হবে এবং ছাত্ররা এটি না করলে সারা বাংলাদেশে অরাজকতা অনেক বেশি বৃদ্ধি পেত। এদেশে কাউকেই সংখ্যালঘু মনে করতে চান না এই দুই সমন্বয়ক। তারাও দেশের নাগরিক, আছে অধিকার। কয়েকটি বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান সার্জিস আলম ও মাহিন সরকার। তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশি। আমাদের যে ভাইদের সাথে এগুলো হয়েছে তারা তাদের জায়গা থেকে একটি দাবি জানিয়েছে এগুলোর যেন দ্রুত বিচার হয়। আমরা আপনার মাধ্যমে নিশ্চিত করতে চাই এগুলো দ্রুত বিচার হওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু চাপ দেয়া যায়, যতটুকু তাদের কাছে জোরভাবে আমাদের দাবি জানানো যায়, আমরা সেটি সর্বোচ্চটুকু চেষ্টা করব। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র বা অনেকগুলো চক্র কিন্তু কার্যকর রয়েছে। তারা কিন্তু বিভিন্ন গুজব ছড়িয়ে দিচ্ছে এবং তারা কিন্তু সংখ্যালঘুদের জীবনকে যত বেশি বিপন্ন করা যায় তাদেরকে টার্গেট করে দেশকে যে অস্থিতিশীল করা এবং বাংলাদেশের যে ভাবমূর্তি এবং আন্দোলনে আমরা ছাত্ররা যারা শহীদ হলো, ছাত্ররা যে এত ত্যাগ স্বীকার করলো, এই ত্যাগে কালিমা লেপনের জন্য একটা চক্র সবসময় সক্রিয় রয়েছে। সনাতন সহ অন্য ধর্মাবলম্বী এবং উপাসনালয়গুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সারা দেশে ছাত্র জনতাকে আরও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন আন্দোলনের ছাত্ররা। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা। বিদেশে বসে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ করা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেই সাথে একটি মহল দেশের অভ্যন্তরে বসেও পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার বিকেলে রাজধানী পুরানা ঢাকার ইসলাম বাজারে ব্যবসায়ী এবং স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রীয় সম্পদ এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার অপচেষ্টা, গুজব ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান ইশরাক হোসেন। বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি যে কোনো নাশকতা প্রতিহত করতে প্রস্তুত। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর হাসান রনি বক্তব্য রাখেন। এখানে আমাদের সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠী রয়েছে, তাদের যাতে কোনো ধরনের তারা নিরাপত্তাহীনতায় না ভুগে সেটার জন্য আমাদেরকে জোরালোভাবে রাজপথে অবস্থান করে তাদের মন্দির, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘরকে পাহারা দিতে হবে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হলেন। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, একই সঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজকে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার এবং VDPর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যের শিকার প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সকালে রাজধানীর আগারগাঁয়ে NBR কার্যালয়ের সামনে মানববন্ধনে আন্দোলনকারীরা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের অত্যন্ত ঘনিষ্ঠজন বর্তমান চেয়ারম্যান। তিনি বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ নথি গায়েব এবং পাচার করছেন। পদত্যাগের দাবি না মানলে 14 আগস্ট থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেয় সুবিধা বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা। 2017 সালে নিয়োগ পাওয়ার পর আজকে 2024 সাল, ওনার সাথে আমরা শতবার দেখা করার চেষ্টা করা সত্ত্বেও উনি আমাদের দেখা দেননি। যিনি বর্তমান চেয়ারম্যান ছিলেন, স্বৈরাচারের সহচর, উনি নিজে স্বৈরাচার, ওনার কিছু দোষর এখানে সৃষ্টি করে উনি আমাদেরকে পদায়ন বঞ্চিত করে রেখেছেন, উনি পদোন্নতি বঞ্চিত করে রেখেছেন, উনি ব্লক পোস্ট সৃষ্টি করেছেন। উনি বিভিন্ন মহল থেকে এই বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ নথি আছে, গোপন নথিগুলো আছে, সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে উনি এই জাতীয় রাজস্ব বোর্ডে থাকার জন্য চেষ্টা করছেন। এইটা আমরা কখনোই চাই না। পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে DSC ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ DBA। ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, অপেশাদার এবং পুঁজিবাজার সম্পর্কে অনভিজ্ঞ ব্যক্তিকে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান নিয়োগ দেয়ায় বাজার পড়ে গেছে। এজন্য রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। সার্চ কমিশন গঠন করে যোগ্য ব্যক্তি খুঁজে বের করার পক্ষেও মত দেয় DBA। বাজারে ভোগ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। রাজধানীর উত্তরা কাঁচাবাজারে অভিযানকালে প্রতিষ্ঠানটির মহাপরিচালক SM ফেরদৌস আলম বলেন, নামি দামি কোম্পানির পণ্য ছাড়াও দেশীয় সব ধরনের পণ্যের মান নিশ্চিত করতে মাঠে কঠোর নজরদারিতে রয়েছে BSTI। দেশের সব ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে জনগণের সচেতনতার বিকল্প নেই বলেও জানান BSTI মহাপরিচালক SM ফেরদৌস আলম। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চারদিকে তাকালে শুধু পেয়ারা আর পেয়ারা। বাগানে 8 থেকে 10 ফুট উচ্চতার এক একটি গাছ নুয়ে পড়েছে পেয়ারার ভারে। ঝালকাঠিতে বছর 562 হেক্টর জমিতে 6750 মেট্রিক টন পেয়ারার উৎপাদন হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি। ঝালকাঠি প্রতিনিধি HM নাসিরুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। প্রতিদিন সকালে ভাসমান এই পেয়ারার হাট বসে ঝালকাঠির ভীমরুলির খালে। ছোট ছোট নৌকায় করে চাষিরা বাগান থেকে হাটে নিয়ে আসেন পেয়ারা। পাইকাররা এ পেয়ারা কিনে ট্রলারে করে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় সড়ক পথে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে পেয়ারা। কৃষকরা বলছেন, এবছর সময় মতো বৃষ্টি না হওয়ায় পেয়ারা আকারে কিছুটা ছোট হলেও দাম ভালো পাচ্ছেন তারা। এই পেয়ারাটা বাংলাদেশের সব জায়গায় যাইতে আছে বা চলে, এটা খাইতে খুব সুস্বাদু। বৃষ্টির জন্য বৃষ্টি হয় না, যার জন্য ফলন কম হয়েছে,
এবং দামটা মোটামুটি আছে। 20-25 বছর পর্যন্ত পেয়ারা চাষ করি, কিন্তু পেয়ারা দাম মোটামুটি ভালো পাচ্ছি। আমরা প্রতিদিন 2টা লোকে গইয়া পারি, ভোর 4টা থেকে শুরু করি, আপনার 9:30 কি 10টার ভিতরে আমরা বাজারে বিক্রি করতে আসি। ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা, ভীমরুলি, শতদশকাঠি, খাজুরা, ডুমুরিয়া, জগদীশপুর, কাপড়কাঠি সহ 20টি গ্রামে রয়েছে দেশের বৃহত্তম পেয়ারা বাগান। পূর্ণমণ্ডলী, লতা, সরবকাঠি জাতের পেয়ারা চাষ করে জেলার প্রায় 5000 পরিবার জীবিকা নির্বাহ করছে। প্রায় 6750 মেট্রিক টন পেয়ারা উৎপাদিত হবে। পেয়ারা যে চাষের সঙ্গে ঝালকাঠি জেলায় প্রায় 5000 কৃষক পরিবার এর সাথে জড়িত। ঝালকাঠিতে 562 হেক্টর জমিতে উৎপাদিত পেয়ারা বিক্রি হয় প্রায় 10 থেকে 12 কোটি টাকায়, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ব্যাংকিং খাতে দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ব্যাংকিং খাতে সংস্কারে করণীয় নিয়ে সিপিডির সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 15 বছরে ব্যাংক খাত কেলেঙ্কারিতে অন্তত 92,200 কোটি টাকা বেহাত হয়েছে। এছাড়া তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড বলেও মনে করে সিপিডি। আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি উঠতে থাকে। সোমবার ব্যাংক খাতের সংস্কারে করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে বলা হয়, গত 1.5 দশকের যাচাই বাছাই ছাড়া গোষ্ঠী স্বার্থে দেওয়া হয়েছে ব্যাংক লাইসেন্স, খেলাপিদের দেওয়া হয়েছে মোটা অঙ্কের ঋণ, দুর্বল করা হয়েছে ব্যাংকিং কোম্পানি আইনকে, গুরুত্বপূর্ণ তথ্য করা হয়েছে গোপন, ফলে ঝুঁকিপূর্ণ হয়েছে ব্যাংক খাত। আমরা দেখলাম যে এই যে লাইসেন্স দেওয়া কিংবা ব্যাংক দখল করার যে সংস্কৃতি, আমি পাওয়ারফুল হলেই, সেটার কারণে কি দেখছি যে একজনের হাতেই কিন্তু 7টা ব্যক্তি খাতের বাণিজ্যিক ব্যাংক ছিল, তারা এটার কন্ট্রোল নিয়েছিল। এবং এই যে একক ব্যক্তির হাতে কিংবা একক কোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ বিজনেসের, তারা এইভাবে তাদেরকে এইভাবে ব্যাংকের মালিকানা দেওয়া যাবে না, এই ব্যাপারেও নীতিমালা নিতে হবে। বেশ কয়েকটি ব্যাংকের অবস্থা সংকটজনক হলেও বেইল আউটের মাধ্যমে সেগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে উল্লেখ করে সিপিডি বলছে, ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা ব্যাংকগুলোকে বন্ধ করে দিতে হবে। তারা বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে বিলুপ্ত করতে হবে মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আমরা কিন্তু ভালো প্রতিষ্ঠান চাই এবং প্রতিষ্ঠানের ভিতরে ভালো উন্মুক্ত স্বচ্ছ প্রক্রিয়া দেখতে চাই। নতুবা একজন ব্যক্তি আসবেন, তিনি যখন চলে যাবেন আবার সে প্রতিষ্ঠানটি আসলে দুমড়ে পড়বে। যে একটা ব্যাংকিং কমিশন করে তারপরে রাজনৈতিক এবং এই যে অর্থবিত্ত যাদের আছে, এই যে তাদের যে একটা অশুভ আঁতাত, আনহোলি অ্যালায়েন্স, যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয়, এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। অর্থ পাচার রোধে করা মানি লন্ডারিং আইন ব্যবহারে রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করে সিপিডি। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। এবারে পাটেক্স খেলার খবর। পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে সব বিভাগে সেরাটা দিতে হবে ক্রিকেটারদের। 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন রিপু। তার মতে, জাতীয় দলে থাকাকালীন রাজনীতির সাথে কেউ যুক্ত হতে পারবেন কিনা এ নিয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত। বিকেলে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। আরো জানাচ্ছেন SM আশরাফ। এপ্রিলের সবশেষ টেস্ট ম্যাচ সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারে 2-0 ব্যবধানে। এরপর খেলেছে টি-20 বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সাকিব লিটনদের লড়াইটা হতে চলেছে লঙ্গার ভাষণে। প্রধান নির্বাচক বলেন, রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে। আমাদের ব্যাটসম্যানদের যে ব্যাটিংয়ের কিছুটা ঘাটতি ছিল, মানে আউট অফ ফর্ম ছিল, আস্থার কিছুটা অভাব ছিল, সেগুলো একটা রিকভার করার একটা সুযোগ আছে এই টেস্টের মাধ্যমে। তবে ভুলে গেলে চলবে না, পাকিস্তানের বোলিং অ্যাটাকটা যদি তাদের দিকে তাকান, দলের দিকে যথেষ্ট শক্তিশালী। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই চেষ্টা করবে যে একটা ভালো শুরু করার জন্য, এবং এই সাবকন্টিনেন্টে খেলা, এটা আমি মনে করি একটা অ্যাডভান্টেজ আমাদের দলের জন্য। এ সময় তিনি কথা বলেন সাকিব আল হাসানের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া নিয়েও।
এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট ডাজ বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। দলের আরেক সদস্য নাহিদ রানার আশা, দলের ভালো পারফরমেন্সে বল হাতে অবদান রাখতে পারবেন তিনিও। আমার লক্ষ্য থাকবে একটাই, যে আমি যদি 11-এর সুযোগ পাই তাহলে আমার টিমকে আমার বেস্টটা দিব এবং আমার টিম যেটা আমার কাছে চাই সেটা দেওয়ার চেষ্টা করব। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে 21 আগস্ট মাঠে নামবে টাইগাররা, 30 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট করাচিতে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বিকেলে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ টেস্ট দল। টি-20 বিশ্বকাপের পর লম্বা বিরতি শেষে এই সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরছেন নাজমুল হোসেন শান্তরা। রাওয়ালপিন্ডি এবং করাচিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি খেলবে টাইগাররা। বিমানবন্দরে তারকা পেসার তাসকিন আহমেদ জানান, সিরিজ জিতে দেশবাসীর মুখ উজ্জ্বল করতে চান তারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মন্ত্রণালয়ের অতি জরুরি বিষয়গুলো 7 দিনের মধ্যে উপস্থাপন করতে সচিবদের প্রধান উপদেষ্টার নির্দেশ। রেল, জ্বালানি এবং কৃষি সেবা দ্রুত সচল করার তাগিদ। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দেবে বিএনপি, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। কাজে ফিরেছে পুলিশ, 7 দিনের মধ্যে লুট করা সব অস্ত্র জমা দেবার নির্দেশ। আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গুছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। বিচার বিভাগে শৃঙ্খলা ফেরানো এবং সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি প্রধান বিচারপতির। জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা। এবং দেশকে আবারও অস্থিতিশীল করতে সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম গুজব ছড়াচ্ছে, মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। আর সেই সাথে শেষ করছি এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।